প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবেশ রসায়নের অনেকগুলো ক্লাস এই অধ্যায় আমরা করছি। তা আজকে আমরা করব গ্যাস তরলীকরণের মূলনীতি। গ্যাসকে কিভাবে তরল করা যায় সেই মূলনীতিটা আমরা আজকে শিখব। ঠিক আছে? কি আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে গ্যাস গ্যাস তরলীকরণের মূলনীতি। গ্যাস তরলীকরণের মূলনীতি, লিকুইফিকেশন অফ গ্যাস। ইংরেজিতে বলা হয় লিকুইফিকেশন অফ গ্যাস। লিকুইফিকেশন অফ গ্যাস অর্থাৎ গ্যাস তরলীকরণের মূলনীতি। তো এখানে দেখো, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, গ্যাসকে কিভাবে আমরা তরল করব। তো গ্যাসকে তরল করতে হলে কি করতে হবে? গ্যাসের গতিশক্তি কমাতে হবে, কিন্তু স্থিতিশক্তি বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? তাহলে কি, গ্যাসের গতিশক্তি কমাতে হবে, স্থিতিশক্তি বৃদ্ধি করতে হবে। এই জন্য কি করতে হবে? এদের মধ্যে সমতা করার জন্য এদের মধ্যে অর্থাৎ আন্তঃ আকর্ষণ শক্তি বৃদ্ধি করতে হবে, এবং পক্ষান্তরে কি, এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি করতে হবে। তো এই আকর্ষণ বল সৃষ্টি করতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, শর্তগুলো কি, দুইটা শর্ত। এক নম্বর শর্ত এখানে তোমার হচ্ছে কি, উচ্চ চাপ। এক নম্বর শর্ত হচ্ছে উচ্চ চাপ। আর দুই নম্বর শর্তটা হচ্ছে কি, নিম্ন তাপমাত্রা। এই দুই অবস্থায় কিন্তু গ্যাসকে তরল করা সম্ভব। এক নম্বর হচ্ছে কি, এখানে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা। চাপ যদি বেশি দেওয়া হয় তখন কি হয়? তখন কিন্তু তাদের আয়তনটা সংকুচিত হয়ে যায়, অর্থাৎ আয়তনটা হ্রাস পায়। ঠিক আছে? আবার যদি মনে করো নিম্ন তাপমাত্রায়, সেখানেও কিন্তু গ্যাসের আয়তনটা ছোট বা ক্ষুদ্র হয়ে যায়। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে দেখো, আমাদের গ্যাসের আয়তনটা ছোট করা হচ্ছে বা ক্ষুদ্র করা হচ্ছে। ঠিক আছে? তো উচ্চ চাপ প্রয়োগ করলে কি ঘটবে? যদি আমরা উচ্চ চাপ প্রয়োগ করি তখন কি হয়? গ্যাসের আয়তনটা হ্রাস পাবে। গ্যাসের আয়তন হ্রাস পেলে কি হবে? এদের মধ্যে দূরত্ব কমতে থাকবে, অর্থাৎ এদের মধ্যে আস্তে আস্তে আকর্ষণজনিত আন্তঃ আকর্ষণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? আন্তঃ আকর্ষণ বৃদ্ধি হলে কি হবে? আস্তে আস্তে কিন্তু এরা তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এরা তরল হয়ে যাবে। কিন্তু এইভাবে গ্যাসকে তরল করা সম্ভব, অর্থাৎ উচ্চ চাপে। ঠিক আছে? এরপর আছে কি, তাহলে উচ্চ চাপে কি, যখন চাপ যদি বেশি দেওয়া হয় তখন কি হয়? গ্যাসের আয়তনটা ক্ষুদ্র বা ছোট হয়ে যায়, তখন এদের মধ্যে দূরত্বটা কম হয়, আকর্ষণটা বৃদ্ধি হয়। অর্থাৎ আস্তে আস্তে এদের মধ্যে আকর্ষণজনিত বল সৃষ্টি হয়। তার ফলে কি হয়? একটা নির্দিষ্ট তাপমাত্রায় এরা কিন্তু তরল হয়ে যায়। এভাবে উচ্চ তাপমাত্রায় গ্যাস তরল হয়। ঠিক আছে? এবার আমরা চলে আসি নিম্ন তাপমাত্রায়। তাপমাত্রা যদি হ্রাস করা হয় বা কমানো হয়, আসলে সব গ্যাসে কিন্তু উচ্চ চাপে তরল করা যায় না, সেখানে কিন্তু নিম্ন তাপমাত্রার একটা ফ্যাক্টর আছে। অর্থাৎ নিম্ন তাপমাত্রায় সেখানেও গ্যাসের আয়তন কিন্তু কি হয়? হ্রাস পায়। তো গ্যাসের আয়তন হ্রাস পেলে কি হয়? তখন তাদের কি গতিশক্তি কিন্তু আস্তে আস্তে কি হয়? কমে যায়। আস্তে আস্তে তারা কি একে অপরের কাছাকাছি আসতে থাকে, এবং এদের মধ্যে কি হয়? একসময় আকর্ষণজনিত বল সৃষ্টি হয়। আকর্ষণজনিত বল সৃষ্টি হওয়ার ফলে কি হয়? আস্তে আস্তে গ্যাসটা তরলে রূপান্তরিত হয়। এইভাবেই উচ্চ চাপ এবং নিম্ন তাপে গ্যাসকে তরল করা সম্ভব। কি বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে আমরা যে কোনো গ্যাসকে সহজে তরলীকরণ করতে পারি। এখানে শর্ত আছে কয়টা? দুইটা। একটা আছে কি, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা। এই শর্ত দুটো তোমাদের মনে রাখার জন্য একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে উভয় ক্ষেত্রেই কিন্তু দেখো গ্যাসের আয়তনটা কিন্তু হ্রাস করা হয়েছে। উচ্চ চাপেও গ্যাসের আয়তন হ্রাস পায়, নিম্ন
তাপমাত্রায় কিন্তু গ্যাসের আয়তনটা হ্রাস পায়। এই কথাটা মনে রাখবা। আমরা যখন দেখো ওই যে তোমাদের আদর্শ বাস্তব বিচ্যুতির কারণ, কোন কোন শর্তে আদর্শ গ্যাস বিচ্যুতি প্রদর্শন করে, সেখানে কিন্তু এর উল্টা, সেখানে কিন্তু আয়তনটা আমরা বৃদ্ধি করছি। অর্থাৎ সেখানে ছিল কি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, অর্থাৎ সেখানে কিন্তু আয়তন বৃদ্ধি। আর গ্যাসের তরল ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু উল্টা। এখানে আছে কি চাপ হবে উচ্চ এবং তাপমাত্রা হবে হচ্ছে নিম্ন। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু দেখো তুমি এখানে গ্যাসের আয়তনটা হ্রাস পাচ্ছে। গ্যাসের আয়তন হ্রাস করলে কি হয়, এদের মধ্যে গতিশক্তি আস্তে আস্তে কম হয়, স্থিতি শক্তি বৃদ্ধি পেতে থাকে। তার ফলে কি হয়, এখন আকর্ষণ বাড়তে থাকে। বাড়তে হলে এর মধ্যে এক ধরনের আকর্ষণজনিত বল সৃষ্টি হয়। তার ফলে কি হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা হিসেবে গ্যাস কিন্তু তরল হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্যাস তরলীকরণ মূলনীতি। একটা হচ্ছে কি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরলীকরণ করা যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসি আরো কতগুলো পয়েন্ট আছে, যেমন সন্ধি তাপমাত্রা। এটা আমরা মুছে দিই। সন্ধি তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলা হয়। ইংলিশে বলা হয় যে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা একে সন্ধি তাপমাত্রা বলা হয়, সন্ধি বা সংকট তাপমাত্রা বলা হয়। সন্ধি তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় নিচে, ওই তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে গ্যাস তরল করা যায়। কিন্তু ওই তাপমাত্রার উপরে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, গ্যাসকে কিন্তু তরল করা সম্ভব না। এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে কি সন্ধি তাপমাত্রা। ঠিক আছে, তাহলে সন্ধি তাপমাত্রাটা আছে কি, সন্ধি তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় নিচে, যে তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে গ্যাসের তরল করা যায়। কিন্তু ওই তাপমাত্রার উপরে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, গ্যাসকে কিন্তু তরলের রূপান্তরিত করা সম্ভব না। এই নির্দিষ্ট তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রা বলে। বোঝা গেল? আমি আবারও বলি শোনো, সন্ধি তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরল করা যায়, কিন্তু ওই তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, গ্যাসকে তরল করা সম্ভব না। এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সন্ধি তাপমাত্রা আছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা সন্ধি তাপমাত্রা আছে কি হচ্ছে তোমার 31.1 ডিগ্রি সেলসিয়াস। এখন এই তাপমাত্রার নিচে তুমি চাপ প্রয়োগ করলে গ্যাসকে তরল করা সম্ভব হবে। কিন্তু এই 31.1 ডিগ্রি সেলসিয়াস উপরের তাপমাত্রায়, 32 ডিগ্রি তাপমাত্রায় তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, গ্যাসকে তরল করা সম্ভব হবে না। ঠিক আছে, তো এটি হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরল করা যায়, কিন্তু ওই তাপমাত্রার উপরে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, গ্যাসকে তরলে রূপান্তর করা সম্ভব না। এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা আছে কত, 31.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইডকে তরল করা সম্ভব, কিন্তু এই তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, গ্যাস কিন্তু তরল করা সম্ভব হবে না। অনুরূপভাবে হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত, -240 ডিগ্রি সেলসিয়াস। অক্সিজেনের সন্ধি তাপমাত্রা কত, -114.40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সন্ধি তাপমাত্রাগুলো মনে রাখতে হবে। অনেক সময় এগুলো অনেক সময় অবজেক্টিভও আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু আসে। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা।
ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সন্ধি তাপমাত্রা। তাহলে সন্ধি তাপমাত্রা কি? সন্ধি তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরল করা যায়, কিন্তু ওই তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাসকে সহজে তরল রূপান্তর করা সম্ভব না। ওই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইডকে তরলে রূপান্তর করা সম্ভব, কিন্তু এই তাপমাত্রার উপরে চাপ প্রয়োগ করে কার্বনকে তরল করা সম্ভব না। ঠিক অনুরূপভাবে যেমন হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত? -240 ডিগ্রি সেলসিয়াস। অক্সিজেনের সন্ধি তাপমাত্রা কত? -1.440 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে বিভিন্ন সন্ধি তাপমাত্রা। ঠিক আছে, এবারে আমরা চলে আসি সন্ধি চাপটা কি। সন্ধি চাপ, সেটা আমরা এখানে লিখি সন্ধি চাপ বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সন্ধি চাপ ইংলিশে বলা হয় কি? ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেসার। ক্রিটিক্যাল প্রেসার, এটাকে সন্ধি চাপ বলা হয়। তো সন্ধি চাপটা হচ্ছে কি? সন্ধি চাপটা হচ্ছে কি? সন্ধি তাপমাত্রায় যে কোনো গ্যাসকে তরলে পরিণত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় সন্ধি চাপ। ঠিক আছে, সন্ধি চাপটা হচ্ছে কি? সন্ধি তাপমাত্রায় যে কোনো গ্যাসকে তরলে রূপান্তরিত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় সন্ধি চাপ। বোঝা গেছে? তাহলে সন্ধি চাপটা হচ্ছে কি? সন্ধি তাপমাত্রায় যে কোনো গ্যাসকে তরলে রূপান্তরিত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় সন্ধি চাপ। যেমন কার্বন ডাইঅক্সাইড সন্ধি চাপ আছে কত? 72.9 অ্যাটমসফিয়ার। 72.9 অ্যাটমসফিয়ার, এটা আছে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ। এখন এর অর্থটা কি? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসকে তরলে রূপান্তরিত করতে 72.9 অ্যাটম চাপ দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরল রূপান্তর করতে সেখানে চাপ প্রয়োগ করতে হবে কতটুকু? 72.9 অ্যাটমসফিয়ার বা 72.9 বায়ুমণ্ডলের চাপ। এটা দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হবে। ঠিক আছে, তাহলে সন্ধি চাপটা আছে কি? সন্ধি চাপ আছে কি? সন্ধি তাপমাত্রায় যে কোনো গ্যাসকে তরলে রূপান্তর করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় সন্ধি চাপ। যেমন কার্বন ডাইঅক্সাইড সন্ধি চাপ কত? 72.9 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? এটা গেল আমাদের সন্ধি চাপ। এখন আমরা আসি আর একটা আছে সন্ধি আয়তন। সন্ধি আয়তনটা কি সেটা আমরা লিখি সন্ধি আয়তন, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভলিউম। এটা হচ্ছে কি? যে সন্ধি চাপ এবং সন্ধি তাপমাত্রার তার এক মোল গ্যাসের পরিমাণকে সন্ধি আয়তন বলা হয়। অর্থাৎ সন্ধি চাপ এবং সন্ধি তাপমাত্রায় তার 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে সন্ধি আয়তন বলে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের সন্ধি আয়তন। যেমন কার্বন ডাইঅক্সাইড সন্ধি আয়তন কত? সেখানে মানটা আছে 95.65 লিটার, এত মিলিলিটার, এত লিটার 95.65। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি কত? এটা আমরা মুছে দেওয়ার চেষ্টা করি। এটা মুছে দিই আমরা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তোমার আয়তনটা হচ্ছে কত? 95.65 লিটার। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের সন্ধি আয়তন। বোঝা গেছে ক্লিয়ার? তাহলে সন্ধি আয়তন কাকে বলে? অর্থাৎ সন্ধি চাপ এবং সন্ধি তাপমাত্রায় তার 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে বলা হচ্ছে সন্ধি আয়তন। হ্যাঁ, এখন আমরা এখানে তাহলে আজকে আমরা এই ক্লাসে কি কি শিখলাম সেটা হচ্ছে কি গ্যাস তরলীকরণের মূলনীতি। এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে কি উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। এরপর শিখলাম কি সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন, ঠিক আছে। বোঝা গেছে ক্লিয়ার? এগুলো কিন্তু অনেক সময় তোমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসে এগুলো, ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরবর্তীতে অন্য লেকচার দেওয়া যাবে। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।